আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহেরোজের আমি পদ্মজা উপন্যাসটির পঞ্চম পর্ব। তিন বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে। পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয়ে কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদ্মজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল তিনটা। তিন বোন কচু পাতায় মাথা আড়াল করলো, কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না, ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্তি প্রকাশ করলো। ধ্যাত, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখো, পায়জামা হাঁটু অব্দি কাদায়, আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো? আপা, বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা ভাবল, এরপর দুই বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অজ্ঞতা স্কুলেই যেতেই হলো। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরার পথ ধরল দুই বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল, আব্বা আসছিল স্কুলে? হ, আসছিল, প্রেমারে নিয়ে গেছে। তোর সাথেও তো দেখা করলো। পদ্মজার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না? পূর্ণা, পড়ে যাবি, সাবধানে হাঁট। পদ্মজা সাবধান বাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদা মাটিতে পড়ল। পদ্মজা আঁতকে উঠল। পূর্ণার পা নিমিষে ব্যথায় টনটন করে ওঠে। পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে। পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পূর্ণা। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেল মনে হয়, কি ব্যথা করছে। মুচকেছে বোধ হয়। ঠিক হয়ে যাবে, ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি। পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বামে কাদা মাটির পথ, পিছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। পূর্ণা পা সোজা করার শক্তিও পাচ্ছে না। পায়ে প্রচন্ড ব্যথা। ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল। সাথে সাথেই শরীরে ব্যথার বীজটি চমকালো। আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতকে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল। তার কান্না পাচ্ছে খুব। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কি কষ্টটা হচ্ছে। আপা, পা ব্যথায় খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চৌকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো। মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বলল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলেজায় পানি পেল।
মনে হলো মাকে দেখেই ব্যথায় অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এইদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকায় যে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আর একটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থা তাদের। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসলে দেরি হবে, তাই তিনি ক্ষেতের পথ ধরেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল। অনেক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানে চিত্রা লিখন সহ আরো দুজন। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখন চিত্রা পদ্মজা আর তার মা বোনকে দেখল। উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল। লিখনের নজরের ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো। চিত্রা আগে আগে এগিয়ে আসে, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে তুলে নিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটাই কম লাগছে। দুটি বালিশের উপর পা রাখা। ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছে হেমলতা। যা ব্যথা পেয়েছে, কয়দিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে না। হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন। এরপর বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতেও হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিকই আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল, ঢোক গিলল। এরপর কাচুমাচু হয়ে মিউয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হইনি। বিকেলে মগায় এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সাথে সাথেই উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল? এমন মানুষের শত্রু থাকে? এমনই শত্রু যে একদম মেরেই ফেলল? হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কখন? মগা বলল, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনা। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দূর সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না পদ্মজাতের বাড়িই থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়িতেই থাকবে, এই বাড়ির ছেলে। পদ্মজা পূর্ণা খুব খুশি হলো। খুশি হলো না প্রেমা। মুন্না প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতেই পূর্ণা এসেছে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন। পদ্মজাকে বললেন, প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে। দুজনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়দিনে মিশে যাবে দুজন। পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না। প্রেমা, মুন্না ঘুমে। মুন্না খুব কেঁদেছে, এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে। রাত তো কম হলো না। পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই,
আমাদের নাম প দিয়ে, তাইলে ওর নামও প দিয়েই হবে, তাই না আপা? হেমলতা হেসে বলেন, তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো। রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করব। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণ অসুস্থ হলে খুব কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতেই থাকে। গহীন অন্ধকার, আজ বোধ হয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন, হাতের কাছে ছুরি, লাঠি। গত 3 দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন। তখন ঘরে মোর্শেদ ছিল, একজন পুরুষ ছিল, বুকে সাহসও ছিল। আজ মোর্শেদ নেই। মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে। কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটুনি গেল। কাদামাটিতে ছপ ছপ শব্দ তুলে কেউ হাঁটছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন। শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকারে পরিষ্কার নয় মুখ। আন্দাজেই ছুঁড়ে মারেন হাতের লাঠি। লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনে জনের উপর। পিছনের জন দৌড়ে পালালো। লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। পরক্ষণেই পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না হেমলতার জন্য। হেমলতা দ্বিতীয় লাঠির দ্বারা আবার আঘাত করলেন, আর তীক্ষ্ণ দৃষ্টি স্থির। আহত ব্যক্তি আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই। টর্চের আলোতে চারদিক আলোকিত হয়ে উঠল। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল। শুটিং দলকে তিনি আজই বের করবেন, তবেই শান্তি। পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। পূর্ণা ঘরেই রইল। পদ্মজা ডিরেক্টর আবুল সাহেদকে দেখে চমকালো। তখন কোত্থেকে আগমন ঘটল মোর্শেদের। আবুল সাহেবকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এড বক্স আনতে। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো। হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। লিখন প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখল। এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল, উনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গমগম করে উঠল, আমি আজই প্রথম এসেছি এখানে, ঘুম আসছে না, তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি। হুট করেই উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে, মিথ্যা বলবেন না তো। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন, আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায়? সিনেমার শেষ অংশটুকু বাকি। শর্ত অনুযায়ী আরো 10 দিন আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টি মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতে রাতে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে?
হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকে। এদের সাথে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে। আবুল জাহেদের ধূত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। এরপর দিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিন্ত হন। রাতে কে লাহারি ঘরে পাশে হেঁটেছিল? লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিন কাগজ দিয়ে ঢাকা। অসাবধান বশে আবুল জাহেদের কাদা মাখা জুতা তুষের স্তূপে পড়ে, ফলে জুতায় তুষ লেগে যায়। এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার ছাপ। সেই জুতা যখন আবুল জাহেদ পরল, তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল। এরপর সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। ঘরে এসে হেমলতার সাথে ধুন্ধুমার ঝগড়া লাগিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হননি। সেই শব্দে তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগেই ব্যাপারটা খোলাসা হয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? হ্যাঁ, বুঝছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা, বুঝছিস? মুন্না বিজ্ঞ স্বরে বলল, হ্যাঁ, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। কইয়ামনে? পদ্মজা বলল, কইয়ামনে না, বলো আচ্ছা বলবো। মুন্না বাধ্যের মতো হেসে বলেন, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। হ সুরু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপড় দিয়ে বলল, বল। জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসলো। পূর্ণা মৃদু শেষে বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তোর নতুন নাম রেখেছি। কেরে? নাম পাল্টাইতাম কেরে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো, আইসা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ে, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় ভূত হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত, কি উচিত না? মুন্না দাঁত গেলিয়ে হেসে সায় দিল, হ, এই জন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ, মনে রাখা। বল, আচ্ছা মনে রাখবো। আচ্ছা, মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা আসলো। সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। ঘরে চিংড়ি মাছ আছেন। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছেন। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজেরারও চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেয়নি। আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখেই লাউ দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায়।
প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইলো তা পাইল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। তো জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলের শুধু রাতেই একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? শোনাও। পদ্মজা প্রান্তের ভাষায় ভুল ধরিয়ে দিল। শোনাও না, বলো, শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে। এরপর হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়াল। কেউ শোনায়নি। হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন। প্রান্ত এই সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। প্রশ্ন করলো হাজারটা। হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা, এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করলেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে যায় তার। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ ফেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করছে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে, খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাটাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়েকদিন পর লাউ গাছের মালিক তিনি মারা গেলেন। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝছিস তো প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখে যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু তার গায়ে আজ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, যার কারণে আগুন ছুঁতে পারছে না। ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত। তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? বুঝছি, আমি দান করাম। করবি, অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবে এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভাবে, এরপর বলল, দিয়া দিয়াম। একটু আগে একজন মহিলা আসছিল না, দেখছিস তো? হ্যাঁ, দেখছি। সে খুব গরিব, বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এজন্য কি এখন তোর মন খারাপ হবে? লাউটা তুমি দিছো, তাইলে তোমার আগুন থেকে বাঁচাইবো লাউটা? লাউটা
আমি দিলেও তোর জন্য ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব। পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্ত নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা, পদ্মজা, পূর্ণায় হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছেন। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করে প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপর পড়েন। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন? পদ্মজার আদর্শ তার মা, সে তার মায়ের মতো হতে চায়। 5 দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সবকিছু গোছানো হচ্ছে। 5 দিনে তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে। লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসল। কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো, ম্লান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানো, দুপুরে শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। লাহারি ঘরের দিকে তাকালো। দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা, বুকের বাঁ পাশে চিনচিন করা ব্যথা। চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে? লিখন কিছু বলল না, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই, আগামী মাসে ওর 17 হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা? পদ্মজার শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত, আর খুব কম মেয়েই পড়ে। চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? বছরের শেষ দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকায় রওনা দেবে। হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন। দলটার 3-4 জনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। হেমলতার সাথে মিশেছে খুব, নিজের বাড়ি মনে করেই থেকেছে। বাড়ির দেখাশোনা করছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করল। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে। সে হতভম্ব, ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজা সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। হাত থেকে চিঠি পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাঠ। হেমলতা এসে দেখেন পদ্মজার হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি। চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাসে এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আপার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন? পদ্মরে, খুব ব্যথা। পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরত কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেয়েকে দেখেছেন। কঠিন স্বর প্রশ্ন করেন, কে লুকোচ্ছিস দুজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।